জীবনের সবচাইতে বড় পরীক্ষা তোমরা দিতে চলেছো। তো পরীক্ষার একদম প্রাক মুহূর্তে তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ এবং সেই সঙ্গে অবশ্যই কিছু সাজেশন তো থাকবেই। আশা করি সবাই মন দিয়ে তোমরা দেখবে এবং শুনবে। আর যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই ফ্রেন্ডলি লার্নিং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তাদের সঙ্গে থাকবে। এবার আমরা তোমাদের দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ে কিছু পরামর্শ আমি দেব। দেখো, তোমাদের দুটো গল্প রয়েছে, হলুদ পোড়া এবং হারুন সালেমের মাসি। কবিতা রয়েছে তিনটে: প্রার্থনা, তিমির হননের গান এবং কেন এলো না। নাটক আছে একটা, নানা রঙের দিন, এবং পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ রয়েছে ডাকঘর। এছাড়াও তোমাদের শিল্প সংস্কৃতির ইতিহাস এই অধ্যায়টা তোমাদের রয়েছে। আমি এক এক করে বলি। তোমাদের যা কোশ্চেন যে প্যাটার্ন থাকবে সেটা হচ্ছে যে গল্প থেকে তোমাদের একটা প্রশ্ন থাকবে। দুটো গল্প রয়েছে, দুটো থেকেই তোমাদের কিন্তু প্রশ্ন আসবে, তোমাদের যে কোনো একটা লিখতে হবে। তোমরা এই যে দুটো গল্প, হলুদ পোড়া এবং হারুন সালেমের মাসি, এই দুটোর মধ্যে যেটা তোমাদের কাছে সব থেকে সহজ বলে মনে হচ্ছে তোমরা সেই গল্পটা খুব ভালো করে পড়ো। তো সেখান থেকে নিশ্চয়ই তোমরা কমন পাবে। তো আমি এই দুটো দুটো গল্প থেকেই কয়েকটা করে প্রশ্ন তোমাদের বলে দিচ্ছি। কারণ দেখো, আমার হয়তো হলুদ পোড়াটা ভালো লাগছে, তোমার হারুন সালেমের বেশি ভালো লাগতেই পারে। কাজেই আমি একটা বলবো, একটা প্রশ্ন বলবো, অন্যর হয়তো অন্য অন্য গল্পটা ভালো লাগছে, এটা হতে পারে। তাই আমি দুটো গল্প থেকেই আমি বলছি। যেমন ধরো, 12-এ যেটা হয়, তোমরা তো একটু বড়, তোমাদের ক্ষেত্রে গল্পের ক্ষেত্রে ছোট গল্প যদি হয় সেটা তাহলে ছোট গল্প কাকে বলে এবং এই গল্পটা ছোট গল্প হিসাবে কতখানি সার্থক, এই ধরনের প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা যথেষ্ট বেশি। তো কাজেই তোমরা, আমি হলুদ পোড়া দিয়েই বলি, তাহলে হলুদ পোড়া গল্পটা একটা ছোট গল্প। তো এখানেও এই প্রশ্নটা প্রাসঙ্গিক যে ছোট গল্প হিসাবে হলুদ পোড়া কতখানি সার্থক, এই প্রশ্নটা তোমরা ভালো করে দেখবে। এছাড়া চরিত্র বিশ্লেষণ এই ধরনের যে প্রশ্ন, এটাও কিন্তু এবার আসার মতো। যেমন ধরো, ধীরেনের চরিত্র হলুদ পোড়া গল্পে, কিংবা নবীন চক্রবর্তী সম্পর্কে তোমরা কি জানো হলুদ পোড়া সম্পর্কে, এই হলুদ পোড়া গল্পে এইটা আসতে পারে কিন্তু এই ধরনের। আর একটা হলুদ পোড়া থেকে যে যে হলুদ পোড়া একটা কুসংস্কারাচ্ছন্ন সমাজের একটা ভৌতিক বিশ্বাসের গল্প, এই মন্তব্যের যথার্থতা বিচার করো। কিংবা হলুদ পোড়া গল্পে যে সমাজের যে কুসংস্কারাচ্ছন্নতার পরিচয় পাওয়া যায় তার বর্ণনা দাও। এই প্রশ্নটা, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে একদম গল্পের শুরুতেই যেটা তোমাদের রয়েছে, যে চারিদিকে হইচই পড়ে গেল, প্রসঙ্গ উল্লেখ করে ওই হইচই পড়ে যাওয়ার কারণ বিশ্লেষণ করো। এইগুলো মোটামুটি ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়। তোমরা যেগুলো বললাম একটু দেখে নিও, নিশ্চয়ই তোমরা পড়েছো এই প্রশ্নগুলো, তবু আর একবার চোখ বুলিয়ে নিও। এবারে আসি দ্বিতীয় গল্পে, হারুন সালেমের মাসি। এখানেও ওই একই কথা প্রযোজ্য, যে ছোট গল্প হিসাবে হারুন সালেমের মাসি কতখানি সার্থক তা বিশ্লেষণ করো। চরিত্রভিত্তিক প্রশ্নের ক্ষেত্রে গৌরবীর চরিত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে হারুন সালেমের মাসি গল্পে গৌরবীর চরিত্র বিশ্লেষণ করো, এরা কিন্তু আসার মতো, অবশ্যই আসার মতো। আর একটা, যেমন ধরো, আহ, গৌরবীর শুকনো বুকে যেন কিসের ঢেউ লাগলো, কখন এই অনুভূতি হয়েছিল, আর এর কারণ বিশ্লেষণ করো। কিংবা গৌরবীর যে মাতৃসত্তা, হারুন সালেমের মাসি গল্পে গৌরবীর মাতৃসত্তার পরিচয় দাও। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো তোমরা দেখে নিও। এরপরে কবিতার ক্ষেত্রে চলে যাব। তোমাদের তিনটে কবিতা রয়েছে, এখান থেকেও তোমাদের একটাই প্রশ্ন লিখতে হবে, যে কোনো দুটো থেকে তোমাদের প্রশ্ন আসবে। এখন তোমরা কিন্তু চাইলে যে কোনো একটা কবিতা স্কিপ করতে পারো, তিনটে কবিতার মধ্যে যে কোনো একটা স্কিপ করতে পারো, কারণ এবছর তো শর্ট কোশ্চেন নেই, সবটাই বড় কোশ্চেন। কিন্তু যে দুটো তোমরা করবে, যদি স্কিপ করো, তাহলে যে দুটো করবে সে দুটো কিন্তু ভালো করে করে যেও। কারণ দেখা গেল যেটা স্কিপ করেছো ওটা থেকেই একটা কোশ্চেন দিয়েছে, এমনটা হতে পারে। তাই যে দুটো করবে সে দুটো খুব ভালো করে করবে। আমি প্রার্থনা কবিতা থেকে
দু একটা প্রশ্ন বলছি রবীন্দ্রনাথের। যে প্রার্থনা কবিতায় কবি ভারতবর্ষকে কিভাবে স্বর্গে জাগরিত করার কথা বলেছেন তা আলোচনা করো। এখন একটা লাইন তুলেও দিতে পারে যে ভারতের সেই স্বর্গে করো জাগরিত, এই একই ব্যাপার। তো এই লাইন তুলে দিয়েও হতে পারে, এইভাবেও হতে পারে। কিংবা প্রার্থনা কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তিমির হননের গান, জীবনানন্দ দাশের কবিতা। তো এটা একটা ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে প্রেক্ষাপট, এই কবিতার প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করো। আর কবি কেন তিমির বিলাসী না হয়ে তিমির বিনাশী হতে চেয়েছেন কেন, তা বিশ্লেষণ করো। এটা খুব ভালো প্রশ্ন, আসতে পারে। আর একটা আছে এখান থেকে, যেমন ধরো, সূর্যালোক নেই তবু সূর্যালোক মনোরম মনে হলে হাসি। সূর্যালোক নেই বলতে কি বুঝিয়েছেন, আর উক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করো। খুব ভালো প্রশ্ন, কিন্তু আসার মতো। এরপরে হচ্ছে কেন এলো না। এই কবিতার ক্ষেত্রে কিন্তু প্রেক্ষাপট ভেরি ইম্পর্টেন্ট, যে কোন প্রেক্ষাপটে এই কবিতাটি রচিত হয়েছিল, কবিতাটির প্রেক্ষাপট আলোচনা করো, এটা আসতে পারে। আর আর একটা হতে পারে এখান থেকে, যেমন ধরো, সামনে ইতিহাসের পাতা খোলা, কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে, উক্তিটির তাৎপর্য কি। কিংবা বাবা এলো ছেলে এলো না, এই লাইন থেকে কিন্তু কোশ্চেন দিতে পারে। যেমন কেন এলো না, বাবা এলো কিন্তু ছেলে কেন এলো না, বিষয়টি তাৎপর্য বিশ্লেষণ করো। খুব ভালো প্রশ্ন, এই এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসার মতো। আরো অনেক প্রশ্ন হয়, কিন্তু আমার যেগুলো বেশি গুরুত্বপূর্ণ মনে হলো আমি তোমাদের সেগুলো বললাম। তোমরা নিশ্চয়ই পড়েছো এগুলো, তবু আরেকবার দেখে নিও। এবারে নাটক রয়েছে তোমাদের একটা, নানা রঙের দিন, অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের। তো এই নাটকের এখান থেকেও তোমাদের একটাই প্রশ্ন লিখতে হবে, দুটো প্রশ্ন দেবে। এখানেও কিন্তু দেখো ওই গল্পের মতোই, এটা যেহেতু একাঙ্ক নাটক, তাই এই নাটকটি একাঙ্ক নাটক হিসাবে কতখানি সার্থক, এই প্রশ্নটা কিন্তু খুব ভালো প্রশ্ন, আসতে পারে। তাহলে এক্ষেত্রে উত্তর লেখার ক্ষেত্রে একাঙ্ক নাটক কি বা একাঙ্ক নাটকের বৈশিষ্ট্য দু চার কথায় লিখতে হবে। তারপরে এই নাটকটা কতটা সার্থক হয়েছে সেটা তোমরা উপস্থাপন করবে, লিখবে। তারপরে চরিত্র ভিত্তিক প্রশ্ন, যেমন ধরো এখানে তো দুটোই চরিত্র, এখানে রজনীকান্তের চরিত্রটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো। এটা তোমরা ভালো করে দেখে নিও। আর একটা হচ্ছে যে, যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা, এই বক্তাকে তো এই মানে যে মনোভাব বা এই বক্তব্যের কারণ বিশ্লেষণ করো, এটা আসতে পারে। কিংবা শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই, এই মন্তব্যটি তাৎপর্য লেখো। খুব ভালো প্রশ্ন, কিন্তু এগুলো একটু দেখে নিও, এর মধ্যে আসতে পারে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের টেক্সটের যে প্রশ্নগুলো বললাম। এরপরে রয়েছে তোমাদের সহায়ক পাঠ, ডাকঘর। এখান থেকে কিন্তু 10 নম্বর, কাজেই এটা হেলাফেলা করার কোনো জায়গা নেই। 4টে প্রশ্ন দেবে, যে কোনো দুটো তোমাদের লিখতে হবে। খুব ভালো করে কিন্তু এটা কিন্তু তোমরা মাথায় রেখো। তো যাই হোক, আমি কয়েকটা প্রশ্ন এখান থেকে বলছি। যে ডাকঘর নাটকের রূপক সাংকেতিক নাটক হিসেবে ডাকঘর নাটকের সার্থকতা, এটার শুরুতে অংশ থাকতে পারে যে রূপক সাংকেতিক নাটক কাকে বলে, তারপরে দ্বিতীয় অংশে রূপক সাংকেতিক হিসেবে ডাকঘর নাটকের সার্থকতা বিচার করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডাকঘর নাটকে চরিত্র ভিত্তিক প্রশ্ন কিন্তু কয়েকটা থাকতে পারে, যে এখানে 4টে প্রশ্ন আসবে, আবারও বলছি, দুটো লিখতে হবে তোমাদের। অমলের চরিত্র বিশ্লেষণ করো, খুব ইম্পর্টেন্ট। এরপরে ঠাকুরদা চরিত্র, ডাকঘর নাটক থেকে ঠাকুরদা চরিত্রটাও কিন্তু যথেষ্ট ভালো একটা চরিত্র, মানে প্রশ্ন আসতে পারে। আচ্ছা, এরপরে ডাকঘর নাটকে অমলকে কবিরাজ বাইরে যেতে নিষেধ করেছিলেন কেন, তার কারণ বিশ্লেষণ করো, এই ধরনের প্রশ্ন আসতে পারে। কিংবা কিভাবে রাজার চিঠি অমলের কাছে এসে পৌঁছলো, ডাকঘর নাটক অবলম্বনে তা বিশ্লেষণ করো। খুব ভালো প্রশ্ন। আচ্ছা, এরপরে হচ্ছে আহ, দই বেচতে যে কত সুখ সে তোমার কাছ থেকে শিখলুম, কে কাকেই মন্তব্যটি করেছে, এই মন্তব্যের কারণ বিশ্লেষণ করো। খুব ভালো একটা প্রশ্ন। আচ্ছা, এরপরে হচ্ছে যে বলো যে সুধা তোমাকে ভোলেনি, কোন প্রসঙ্গে বক্তার এই উক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করো। আর একটা হতে পারে যে তোমাকে দেখে আমার মনে হচ্ছে যেন সকাল বেলাকার তারা, কাকে দেখে কার এমন মনে হয়েছে, প্রসঙ্গ উল্লেখ করে মনে হওয়ার কারণ বিশ্লেষণ করো।
এই যে কটা প্রশ্ন বললাম এগুলো খুব গুরুত্বপূর্ণ, আসার মতো প্রশ্ন। তোমরা এগুলো একটু ভালো করে দেখে নিও। আবারও বলছি, রূপক সাংকেতিক নাটক হিসাবে ডাকঘরের সার্থকতা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া তোমাদের যে শিল্প সংস্কৃতির ইতিহাসটা রয়েছে, সেখানে চিত্রকলা, বাঙালির চিত্রকলা রয়েছে। চিত্রকলার ইতিহাসে আমি কয়েকটা প্রশ্ন বলছি, একটু দেখে নিও। যেমন ধরো, চিত্রকলার ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান, বাঙালির চিত্রকলায় নন্দলাল বসুর অবদান, চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান, চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেইজ। এই চারটে প্রশ্ন সব থেকে বেশি ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়, এর মধ্যে কিন্তু দেওয়ার সম্ভাবনা আছে। এরপরে চলচ্চিত্রের ইতিহাসে বাংলা চলচ্চিত্রে সত্যজিৎ রায়ের অবদান, বাংলা চলচ্চিত্রে ঋত্বিক ঘটকের অবদান। এই প্রসঙ্গে বলি যে ঋত্বিক ঘটকের এবার কিন্তু জন্ম শতবর্ষ, তাই এই ঋত্বিক ঘটক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি। বিশেষ করে এই চলচ্চিত্র এই অংশ থেকে কিন্তু ঋত্বিক ঘটকের প্রশ্ন আসতে পারে। যদি এখান থেকে না আসে তাহলে ধরে নিও রচনা কিন্তু দেবেই। জীবনীমূলক যে রচনাটা তোমাদের থাকে সেখানে কিন্তু ঋত্বিক ঘটক আসার সম্ভাবনা আছে। তার মানে চলচ্চিত্র থেকে প্রশ্ন আসতে পারে ঋত্বিক ঘটক, অথবা রচনা থেকে আসতে পারে, কিংবা দুটোই আসতে পারে। যদিও দুটো আসার সম্ভাবনা কম, তবুও এই দুটো ভালো করে দেখিয়ে নিও তোমরা। আচ্ছা, আর একটা হচ্ছে চলচ্চিত্রের ইতিহাসে মৃণাল সেনের অবদান, আর বাংলা চলচ্চিত্রে তরুণ মজুমদারের অবদান। এই প্রশ্নগুলো একটুখানি ভালো করে তোমরা দেখে নিও। আশা করি এর মধ্যে তোমরা মানে কিছু না কিছু কমন পেয়ে যাবে। এইবার প্রবন্ধ রচনার ক্ষেত্রে বলি আমি, প্রবন্ধ রচনা কিছু গুরুত্বপূর্ণ। তোমরা জানো যে তোমাদের দুটো অপশন থাকবে। একটা জীবনীমূলক রচনা থাকবে যেখানে তথ্য দেওয়া থাকবে, এর বিকল্প হিসাবে থাকবে যে একটা প্রবন্ধের ভূমিকা দেওয়া দেওয়া থাকবে, তোমাকে সেই ভূমিকাটা পড়ে সম্পূর্ণ প্রবন্ধটা লিখতে হবে। তো আমি পরামর্শ দেব যে জীবনীমূলক রচনাটা তোমরা প্রথমে চেষ্টা করে দেখো, যে যদি সেটা তোমাদের কমন পড়ে যায় তাহলে সেটাই লিখবে, না হলে দ্বিতীয়টা অবশ্যই চেষ্টা করবে। কিন্তু পুরোপুরি ছেড়ে এসো না, যেন কিছু না কিছু লিখে এসো। এবছর বেশ কয়েকজন কৃতি বাঙালির জন্ম শতবর্ষ, তাই সেই কটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট রচনার ক্ষেত্রে। আমি একটু আগে ঋত্বিক ঘটকের কথা বলেছি, এছাড়াও সুকান্ত ভট্টাচার্য, তারও জন্ম শতবর্ষ এবার। অভিনেতা উত্তম কুমার, তার জন্ম শতবর্ষ। বিখ্যাত নাট্যকার অভিনেতা বাদল সরকার, তার জন্ম শতবর্ষ এবার। বিখ্যাত কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ, তার জন্ম শতবর্ষ এবার। এই যে নামগুলো বললাম এইগুলো কিন্তু রচনা হিসাবে দিতে পারে যে কোনোটা। এছাড়াও জীবনানন্দ দাশ ইম্পর্টেন্ট, স্বামী বিবেকানন্দ ইম্পর্টেন্ট। এই কটা রচনা একটুখানি ভালো করে দেখে নিও। এছাড়া আমি যেটা বিকল্প যেটা তোমাদের থাকবে ভূমিকা হিসাবে একটা দেওয়া থাকবে, সেটা পড়ে তোমাদের লিখতে হবে। যদি এই যে কটা রচনা বললাম বা তোমরা যেগুলো পড়েছো তার মধ্যে কমন না পাও, তাহলে ওই দ্বিতীয় অপশনটা তখন অবশ্যই ভাবতে হবে যে সেখানে কি লেখা রয়েছে। তোমরা একবার দুবার ভালো করে পড়ো, বিষয়টা নিয়ে একটু মিনিট খানেক চোখ বন্ধ করে ভাবো, দেখবে কিছু না কিছু নিশ্চয়ই লিখতে পারবে। তোমাদের উপরে সেটুকু বিশ্বাস আমার বা আমাদের আছে যে তোমরা যতটুকু জ্ঞান অর্জন করেছো তা দিয়ে কিছু না কিছু তোমরা লিখতেই পারবে। কাজেই হতাশ হওয়ার কিছু নেই যদি কমন না পড়ে রচনা। আশা করি পেয়ে যাবে, তারপরেও যদি কমন না পাও সেক্ষেত্রে কিন্তু হতাশ হয়েও না, একটু ভাবনা চিন্তা করে নিশ্চয়ই কিছু না কিছু লিখতে পারবে। যাই হোক, চেষ্টা করলাম সামগ্রিকভাবে তোমাদের ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন বা রচনা বলে দেওয়ার, হয়তো তোমরা উপকার পেতে পারো। এছাড়া আর একটা কথা তোমাদের বলবো যে পরীক্ষার সময় কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 2 ঘন্টা মাত্র সময় তোমরা পাচ্ছ, 10 মিনিট এক্সট্রা দেওয়া হবে প্রশ্ন পড়ার জন্য বা ওই নামটাম লেখার জন্য। 2 ঘন্টা সময় তোমরা পাবে। সেই 2 ঘন্টার সময় একটু মানে টাইম ম্যানেজমেন্ট বলতে যেটা বোঝায় সেটা একটু করে ভালো করে চেষ্টা করো তাড়াতাড়ি লিখতে। আমি আমার ছাত্র জীবনে যেটা করতাম সেটা তোমাদের বলতে পারি, তোমরা হয়তো সুফল পেতে পারো। দেখো, তোমরা খেয়াল করে দেখবে যে পরীক্ষার শেষ আধ ঘন্টায় তোমাদের হাতের লেখার স্পিড বেড়ে যায়, কারণ তখন মাথায় টেনশন থাকে যে তাড়াতাড়ি শেষ করতে হবে, অনেক কিছু বাকি আছে।
তোমরা যদি শুরু থেকেই তুমি সেই মাথায় সেই টেনশনটা তুমি আনতে পারো, বা সেই চিন্তাটা তুমি আনতে পারো যে আমার এখন অনেকটা বাকি, তুমি 2 ঘন্টা বাকি রয়েছে সেটা ভাববে না, তুমি ভাবো আমার আর আধ ঘন্টা কি 45 মিনিট বাকি আছে, আমার এতগুলো এখনো লিখতে হবে। এই ভাবনাটা যদি তুমি প্রথম থেকে আনতে পারো, তাহলে দেখবে তোমার হাতের লেখার স্পিড এমনিই বেড়ে যাবে। তবে চেষ্টা করো লেখাটা যেন স্পষ্ট হয়, মাস্টারমশাইরা যেন পড়তে পারেন, সেটুকু সচেতনভাবে লেখার চেষ্টা করো। নিশ্চয়ই সময়ের তোমাদের অভাব হবে না, কারণ আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ হিসেব করেই তারা সময় দিয়েছেন। যাই হোক, যেটুকু তোমাদের বললাম একটুখানি মাথায় রেখে পরীক্ষার হলে ঠান্ডা মাথায় পরীক্ষাটা দাও। আর নিশ্চয়ই কমেন্ট করো পরীক্ষা কেমন হলো জানিও।